নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের পঞ্চম পর্ব। বাড়িতে অপু মায়ের সঙ্গে পরামর্শ করিল, কলিকাতায় যদি পড়িতে যায় স্কলারশিপ না পাইলে কি কোনো সুবিধা হইবে? সর্বজয়া কখনো জীবনে কলিকাতা দেখে নাই, সে কিছু জানে না। পড়া তো অনেক হইয়াছে, আর পড়ার দরকার কি? অপুর মনে কলেজে পড়িবার ইচ্ছা খুব প্রবল। কলেজে পড়িলে মানুষ বিদ্যার জাহাজ হয়, সবাই বলিবে কলেজের ছেলে। মাকে বলিল, নাই যদি স্কলারশিপ পাই তাই বা কি, একরকম করে হয়ে যাবে। রমাপতিদা বলে কত গরিবের ছেলে কলকাতায় পড়ছে, গিয়ে একটু চেষ্টা করলেই নাকি সুবিধা হয়ে যাবে। ও আমি করে নেব মা। কলিকাতায় যাইবার পূর্বদিন রাত্রে আগ্রহে উত্তেজনায় তাহার ঘুম হইল না। মাথার মধ্যে যেন কেমন করে, বুকের মধ্যেও, গলায় যেন কি আটকাইয়া গিয়াছে। সত্য সত্য সে কাল এমন সময় কলিকাতায় বসিয়া আছে। কলিকাতা সম্বন্ধে কত গল্প, কত কি সে শুনিয়াছে। অত বড় শহর আর নাই, কত কি অদ্ভুত জিনিস দেখিবার আছে। বড় বড় লাইব্রেরি আছে, সে শুনিয়াছে বই চাহিলেই সেখানে বসিয়া পড়িতে দেয়। বিছানায় শুইয়া সারা রাত্রি ছটফট করিতে লাগিল। বাড়ির পিছনের তেঁতুল গাছের ডালপালা অন্ধকারকে আরো ঘন করিয়াছে। ভোর আর কিছুতেই হয় না। হয়তো তাহার কলিকাতা যাওয়া ঘটিবে না, কলেজে পড়া ঘটিবে না। কত লোক হঠাৎ মারা গিয়াছে, এমনই হয়তো সেও মরিয়া যাইতে পারে। কলিকাতা না দেখিয়া কলেজে অন্তত কিছুদিন পড়ার আগে যেন সে না মরে। দোহাই ভগবান! কলিকাতায় সে কাহাকেও চেনে না, কোথায় গিয়া উঠিবে ঠিক জানা নাই, পথঘাটও জানা নাই। মাস কতক আগে দেবব্রত তাহাকে নিজের এক মেসোমশাইয়ের কলিকাতার ঠিকানা দিয়া বলিয়াছিল, দরকার হইলে এই ঠিকানায় গিয়া তাহার নাম করিলেই তিনি আদর করিয়া থাকিবার স্থান দিবেন। ট্রেনে উঠিবার সময় অপু সে কাগজখানা বাহির করিয়া পকেটে রাখিল। রেলের পুরানো টাইম টেবলের পিছন হইতে ছিঁড়িয়া লওয়া একখানা কলিকাতা শহরের নকশা তাহার টিনের তোরঙ্গটার মধ্যে অনেকদিন আগে ছিল, সেখানাও বাহির করিয়া বসিল। ইহার পূর্বেও অপু শহর দেখিয়াছে, তবুও ট্রেন হইতে নামিয়া শিয়ালদহ স্টেশনের সম্মুখের বড় রাস্তায় একবার আসিয়া দাঁড়াইতেই সে অবাক হইয়া গেল। এরকম কাণ্ড সে কোথায় দেখিয়াছে? ট্রামগাড়ি ইহার নাম। আর এক রকমের গাড়ি নিঃশব্দে দৌড়াইয়া চলিয়াছে। অপু কখনো না দেখিলেও মনে মনে আন্দাজ করিল ইহারই নাম মোটর গাড়ি। সে বিস্ময়ের সহিত দুয়াকখানার দিকে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। স্টেশনের অফিস ঘরে সে মাথার ওপর একটা কি চাকার মতো জিনিস বনবন বেগে ঘুরিতে দেখিয়াছে। সে আন্দাজ করিল উহাই ইলেকট্রিক পাখা। যে ঠিকানা বন্ধু দিয়াছিল তাহা খুঁজিয়া বাহির করা তাহার পক্ষে এক মহা মুশকিলের ব্যাপার। পকেটের রেলের টাইম টেবলের মোড়ক হইতে সংগ্রহ করা কলিকাতার যে নকশা ছিল তাহা মিলাইয়া হ্যারিসন রোড খুঁজিয়া বাহির করিল। জিনিসপত্র তাহার এমন বেশি কিছু নহে। বগলে ছোট বিছানাটি ও ডান হাতে ভারী পুটুলিটা ঝুলাইয়া পথ চলিতে চলিতে সামনে পাওয়া গেল আমহা স্ট্রিট। তাহার পর আরও খানিক ঘুরিয়া সে পঞ্চানন দাসের গলি বাহির করিল। অখিলবাবু সন্ধ্যার আগে আসিলেন। কালো নাদুস নুদুস চেহারা। অপুর পরিচয় ও উদ্দেশ্য শুনিয়া খুশি হইলেন ও খুব উৎসাহ দিলেন। ঝিকে ডাকাইয়া তখনই খাবার আনাইয়া অপুকে খাইতে দিলেন। সারাদিন খাওয়া হয় নাই জানিতে পারিয়া
তিনি এত ব্যস্ত হইয়া উঠিলেন যে নিজে সন্ধাননিক করিবার জন্য আসনখানি মেসের ছাদে পাতিয়াও আহ্নিক করিতে ভুলিয়া গেলেন। সন্ধ্যার সময় সে মেসের ছাদে শুইয়া পড়িল। সারাদিন বেড়াইয়া সে বড় ক্লান্ত হইয়া পড়িয়াছে। সে তো কলিকাতায় আসিয়াছে, মিউজিয়াম, গড়ের মাঠ দেখিতে পাইবে, তো বায়োস্কোপ দেখিবে। এখানে খুব বড় বায়োস্কোপ আছে সে জানে। তাহাদের দেওয়ানপুরের স্কুলে একবার একটা ভ্রমণকারী বায়োস্কোপের দল গিয়াছিল। তাহাতেই সে জানে বায়োস্কোপ কি অদ্ভুত দেখিতে। তবে এখানে নাকি বায়োস্কোপে গল্পের বই দেখায়, সেখানে তাহা ছিল না। রেলগাড়ি দৌড়াইতেছে, একটা লোক হাত পা নাড়িয়া মুখভঙ্গি করিয়া লোক হাসাইতেছে, এই সব। এখানে বায়োস্কোপে গল্পের বই দেখিতে চায়। অখিলবাবুকে জিজ্ঞাসা করিল, বায়োস্কোপ যেখানে হয় এখান থেকে কত দূর? অখিলবাবুর মেসে খাইয়া অপু ইহারুয়ার পরামর্শ মতো নানা স্থানে হাঁটাহাঁটি করিতে লাগিল। কোথাও বা থাকিবার স্থানের জন্য, কোথাও বা ছেলে পড়াইবার সুবিধার জন্য, কাহারও কাছে বা কলেজে বিনা বেতনে ভর্তি হইবার যোগাযোগের জন্য। এদিকে কলেজে ভর্তি হইবার সময়ও চলিয়া যায়। সঙ্গে যে কয়টা টাকা ছিল তাহা পকেটে লইয়া একদিন সে ভর্তি হইতে বাহির হইল। প্রেসিডেন্সি কলেজের দিকে সে ইচ্ছা করিয়াই ঘেঁষিল না। সেখানে সব দিকেই খরচ অত্যন্ত বেশি। মেট্রোপলিটন কলেজ গলির ভিতর, বিশেষত পুরানো ধরনের বলিয়া সেখানেও ভর্তি হইতে ইচ্ছা হইল না। মিশনারিদের কলেজ হইতে একদল ছেলে বাহির হইয়া সিটি কলেজে ভর্তি হইতে চলিয়াছিল। তাহাদের দলে মিশিয়া গিয়া কেরানির নিকট হইতে কাগজ চাহিয়া লইয়া নাম লিখিয়া ফেলিল। কিন্তু শেষ পর্যন্ত বাড়িটার গড়ন ও আকৃতি তাহার কাছে এত খারাপ ঠেকিল যে কাগজখানি ছিঁড়িয়া ফেলিয়া সে বাহিরে আসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। অবশেষে রিপন কলেজের বাড়ি তাহার কাছে বেশ ভালো ও উঁচু মনে হইল। ভর্তি হইয়া সে আরেকটি ছাত্রের সঙ্গে ক্লাসরুমগুলি দেখিতে গেল। ক্লাসে ইলেকট্রিক পাখা, কি করিয়া খুলিতে হয় তাহার সঙ্গে দেখাইয়া দিল। সে খুশির সহিত তাহার নিচে খানিকক্ষণ বসিয়া রহিল। এত হাতের কাছে ইলেকট্রিক পাখা পাইয়া বারবার পাখা খুলিয়া বন্ধ করিয়া দেখিতে লাগিল। অখিলবাবুদের মেসে থাকা ও পড়াশোনা দুয়েরই ঘোর অসুবিধা। এক এক ঘরের মেঝেতে 3টি ট্রাঙ্ক, কতকগুলি জুতার বাক্স, কালি বুরুষ, 3টি হুকা। ঘরে আর কোনো আসবাবপত্র নাই। রাত্রে আলো সব দিন জ্বলে না। ঘর দেখিয়া মনে হয় ইহার অধিবাসীগণের জীবনে মাত্র 2টি উদ্দেশ্য আছে, অফিসে চাকরি করা ও মেসে আসিয়া খাওয়া ও ঘুমানো। এক এক ঘরে যে 3টি বাবু থাকেন তাহারা 6টার সময় অফিস হইতে আসিয়া হাত মুখ ধুইয়া যে যার বিছানায় শুইয়া পড়িয়া চুপ করিয়া তামাক টানিতে থাকেন। একটু আটটু গল্পগুজব যা হয় প্রায়ই অফিস সংক্রান্ত। তারপরে আহারাদি সারিয়া নিদ্রা। অখিলবাবু কোথায় ছেলে পড়ান। অফিসের পর সেখান হইতে ফিরিতে দেরি হইয়া যায়। তিনিও সারাদিন খাটুনির পর মেসে আসিয়া শুইয়া পড়েন। অপু এরকম ঘরে এতগুলি লোকের সহিত এক বিছানায় কখনো শুইতে অভ্যস্ত নয়। রাত্রে তাহার যেন হাঁপ ধরে, ভালো ঘুম হয় না। অন্য কোথাও কোনো রকম সুবিধা না হইলে সে যাইবে কোথায়? তাহা ছাড়া অপুর আরেক ভাবনা মায়ের জন্য। স্কলারশিপ পাইলে সেই টাকা হইতে মাকে কিছু কিছু পাঠাইবার আশ্বাস সে আসিবার সময় দিয়া আসিয়াছে। কিন্তু কোথায় বা স্কলারশিপ, কোথায় বা কি? মার কীরূপে চলিতেছে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভাবনাই তাহার আরও প্রবল হইল। মাসের শেষে অখিলবাবু অপুর জন্য একটা ছেলে পড়ানো ঠিক করিয়া দিলেন। 2 বেলা একটা ছোট ছেলে ও একটি মেয়েকে পড়াইতে হইবে, মাসে 15 টাকা। অখিলবাবুর মেসে পরের বিছানায় শুইয়া থাকা তাহার পছন্দ হয় না। কিন্তু কলেজ হইতে ফিরিয়া পথে কয়েকটি মেসে জিজ্ঞাসা করিয়া জানিল 15 টাকা মাত্র আয়ে কোনো মেসে থাকা চলে না। তাহার ক্লাসের কয়েকটি ছেলে মিলিয়া একখানা ঘর ভাড়া করিয়া থাকিত, নিজেরাই রাঁধিয়া খাইত। অপুকে তাহারা লইতে রাজি হইল।
যে 3টি ছেলে একসঙ্গে ঘর ভাড়া করিয়া থাকে তাহাদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ইহাদের মধ্যে সুরেশ্বরের আয় কিছু বেশি, MA ক্লাসের ছাত্র, 40 টাকার টিউশনি আছে। জানকী যেন কোথায় ছেলে পড়াইয়া 20 টাকা পায়। নির্মলের আয় আরও কম। সকলের আয় একত্র করিয়া যে মাসে যাহা অকুলান হয় সুরেশ্বর নিজেই তাহা দিয়া দেয়, কাহাকেও বলে না। অপু প্রথমে তাহা জানিত না। মাস 2 থাকিবার পর তাহার সন্দেহ হইল প্রতি মাসে সুরেশ্বর 25-30 টাকার দোকানের দেনা শোধ করে, অথচ কাহারও নিকট চায় না কেন? সুরেশ্বরের কাছে একদিন কথাটা তুলিল। সে হাসিয়া উড়াইয়া দিল। সে বেশি এমন কিছু দেয় না, যদি বা দেয় তাতেই বা কি? তাহাদের যখন আয় বাড়িবে তখন তাহারাও অনায়াসে দিতে পারিবে, কেহ বাধা দিবে না তখন। নির্মল রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করিতে করিতে ঘরে ঢুকিল। তাহার গায়ে খুব শক্তি, সুগঠিত মাংসপেশি, চওড়া বুক, অপুর মতোই বয়স। হাতের ভিতর একটা কাগজের ঠোঙা দেখাইয়া বলিল, নূতন মটরশুঁটি লঙ্কা দিয়ে ভেজে। অপু হাত হইতে ঠোঙাটা কাড়িয়া লইয়া বলিল, দেখি। পরে হাসি মুখে বলিল, সুরেশ্বরদা, স্টোভ ধরিয়ে নিন, আমি মুড়ি আনি। ক পয়সার আনবো? 1, 2, 3, 4। আমার দিকে আঙুল দিয়ে গুনো না ওরকম। অপু হাসিয়া নির্মলের দিকে আঙুল দেখাইয়া বলিল, তোমার দিকেই আঙুল বেশি করে দেখাবো, 3, 3, 3। নির্মল তাহাকে ধরিতে যাইবার পূর্বে সে হাসিতে হাসিতে ছুটিয়া বাহির হইয়া গেল। সুরেশ্বর বলিল, একরাশ বই এনেছে কলেজের লাইব্রেরি থেকে। এত পড়তে পারে, মায় মমসেনের রোমের হিস্ট্রি 1 ভলিউম। অপুর গলা মিষ্টি বলিয়া সন্ধ্যার পর সবাই গান গাওয়ার জন্য ধরে, কিন্তু পুরাতন লাজুকতা তাহার এখনও যায় নাই। অনেক সাধ্য সাধনার পর 1টি বা 2টি গান গাহিয়া থাকে, আর কিছুতেই গাওয়ানো যায় না। কিন্তু রবি ঠাকুরের কবিতার সে বড় ভক্ত, নির্মলের চেয়েও। যখন কেহ ঘরে থাকে না, নির্জনে হাত পা নাড়িয়া আবৃত্তি করে, সন্ন্যাসী উপগুপ্ত, মথুরাপুরীর প্রাচীরের তলে একতা ছিলেন সুপ্ত। ইতিহাসের অধ্যাপক মিস্টার বসুকে অপুর সবচেয়ে ভালো লাগে। সব দিন তাহার ক্লাস থাকে না, কলেজের পড়ায় কোনো উৎসাহ থাকে না সেদিন। কালো রিবন ঝোলানো, পাশনে চশমা পরিয়া উজ্জ্বল চক্ষু মিস্টার বসু ক্লাসরুমে ঢুকিলেই সে নড়িয়া চড়িয়া সংযত হইয়া বসে। বক্তৃতার প্রত্যেক কথা মন দিয়া শোনে। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। অপুর ধারণায় মহাপণ্ডিত, গিবন বা মমসেন বা লর্ড ব্রাইস জাতীয়। মানব জাতির সমগ্র ইতিহাস, ইজিপ্ট, ব্যাবিলন, আশিরিয়া, ভারতবর্ষীয় সভ্যতার উত্থান পতনের কাহিনী তাহার মনশ্চক্ষুর সম্মুখে ছবির মতো পড়িয়া আছে। ইতিহাসের পরে লজিকের ঘণ্টা। হাজিরা ডাকিয়া অধ্যাপক পড়ানো শুরু করিবার সঙ্গে সঙ্গে ছেলে কমিতে শুরু করিল। অপু এ ঘণ্টায় পিছনের বেঞ্চিতে বসিয়া লাইব্রেরি হইতে লওয়া ইতিহাস, উপন্যাস বা কবিতার বই পড়ে। অধ্যাপকের কথার দিকে এতটুকু মন দেয় না, শুনিতে ভালো লাগে না। সেদিন এক মনে অন্য বই পড়িতেছে। হঠাৎ অধ্যাপক তাহাকে লক্ষ্য করিয়া কি প্রশ্ন করিলেন। প্রশ্নটা সে শুনিতে পায় নাই, কিন্তু ক্লাস হঠাৎ নীরব হইয়া যাওয়াতে তাহার চমক ভাঙিল। চাহিয়া দেখিল সকলেরই চোখ তাহার দিকে। সে উঠিয়া দাঁড়াইল। অধ্যাপক বলিলেন, তোমার হাতে ওখানা লজিকের বই? অপু বলিল, না স্যার, প্যালগ্রেভের গোল্ডেন ট্রেজারি। তোমাকে যদি আমার ঘন্টায় পার্সেন্টেজ না দিই, পড়াশোনো না কেন? অপু চুপ করিয়া রহিল। অধ্যাপক তাহাকে বসিতে বলিয়া পুনরায় অধ্যাপনা আরম্ভ করিলেন। জানকী চিমটি কাটিয়া বলিল, হলো তো, রোজ রোজ বলি লজিকের ঘন্টায় আমাদের সঙ্গে পালাতে, তা শোনা হয় না। আয় চলে। 150 ছেলের ক্লাস। পিছনের বেঞ্চের সামনের দরজাটি ছেলেরা ইচ্ছা করিয়া খুলিয়া রাখে পালাইবার সুবিধার জন্য। জানকী এদিক ওদিক চাহিয়া সুরুত করিয়া সরিয়া পড়িল। তাহার পরে বিরাজ। অপুও মহাজনদের পথ ধরিল। নিচে আসিলে লাইব্রেরিয়ান বলিল, কি রায়মশাই,
আমাদের পার্বণীটা কি পাবো না? অপু খুব খুশি হয়। কে তাহাকে চিনিত 5 মাস আগে? এত বড় কলিকাতা শহর, এত বড় কলেজ, এত ছেলে, এখানেও তাহাকে রায়মশাই বলিয়া খাতির করিতেছে, তাহার কাছে পার্বণী চাহিতেছে। হাসিয়া বলে, কাল এনে দেবো ঠিক সত্যবাবু, আজ ভুলে গিয়েছি। আপনি এক ভলুম গিবন দেবেন কিন্তু আজ। উৎসাহে পড়িয়া গিবন বাড়ি লইয়া যায় বটে, কিন্তু ভালো লাগে না। এত খুঁটিনাটি বিরক্তিকর মনে হয়। পরদিন সেখানা ফেরত দিয়া অন্য ইতিহাস লইয়া গেল। পূজার কিছু পূর্বে অপুদের বাসা উঠিয়া গেল। খরচে আয়ে অনেকদিন হইতেই কুলাইতেছিল না। সুরেশ্বরের ভালো টিউশনিটি হঠাৎ হাতছাড়া হইল। কে বাড়তি খরচ চালায়? নির্মল ও জানকী অন্য কোথায় চলিয়া গেল। সুরেশ্বর গিয়া মেসে উঠিল। অপুর যে মাসিকায় কলেজের মাহিনা দিয়া তাহা হইতে 12 টাকা বাঁচে। কলিকাতা শহরে 12 টাকায় যে কিছুতেই চলিতে পারে না, অপুর সে জ্ঞান এতদিনেও হয় নাই। সুতরাং সে ভাবিল 12 টাকাতেই চলিবে, খুব চলিবে। 12 টাকা কি কম টাকা? কিন্তু 12 টাকা আয়ও বেশি দিন রহিল না। একদিন পড়াইতে গিয়া শুনিল ছেলের শরীর খারাপ বলিয়া ডাক্তার হাওয়া বদলাইতে বলিয়াছে, পড়াশোনা এখন বন্ধ থাকিবে। 1 মাসের মাহিনা তাহারা বাড়তি দিয়া জবাব দিল। টাকা কয়টি পকেটে করিয়া সেখান হইতে বাহির হইয়া অপু আকাশ পাতাল ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল। সুরেশ্বরের মেসে সে জিনিসপত্র রাখিয়া দিয়াছে, সেইখানেই গেস্ট চার্জ দিয়া খায়। রাত্রে মেসের বারান্দাতে শুইয়া থাকে। টাকা যাহা আছে মেসের দেনা মিটাইতে যাইবে। সামান্য কিছু হাতে থাকিতে পারে বটে, কিন্তু তাহার পর? সুরেশ্বরের মেসে আসিয়া নিজের নামের একখানি পত্র ডাকবাক্সে দেখিল। হাতের লেখাটা সে চেনে না। খুলিয়া দেখিল চিঠিখানা মায়ের, কিন্তু অপরের হাতের লেখা। হাতে ব্যথা হইয়া মা বড় কষ্ট পাইতেছেন। অপু কি 3টি টাকা পাঠাইয়া দিতে পারে? মা কখনো কিছু চায় না, মুখ বুজিয়া সকল দুঃখ সহ্য করে। সেই বরং দেওয়ানপুরে থাকিতে নানা ছলছুতায় মাঝে মাঝে কত টাকা মায়ের কাছ হইতে লইয়াছে। হাতে না থাকিলেও তেলিবাড়ি হইতে চাহিয়া চিন্তিয়া মা জোগাড় করিয়া দিত। খুব কষ্ট না হইলে কখনো মা তাহাকে টাকার জন্য লেখে নাই। পকেট হইতে টাকা বাহির করিয়া গুনিয়া দেখিল 27টি টাকা আছে। মেসের দেনা 15.5 টাকা বাদে 11.5 টাকা থাকে। মাকে কত টাকা পাঠানো যায়? মনে মনে ভাবিল, 3টে টাকা তো চেয়েছে, আমি 10 টাকা পাঠিয়ে দিই। মনি অর্ডার পিয়ন যখন টাকা নিয়ে যাবে, মা ভাববে বুঝি 3 টাকা কিংবা হয়তো 2 টাকার মনি অর্ডার। জিজ্ঞেস করবে কত টাকা। পিয়ন যেই বলবে 10 টাকা, মা অবাক হয়ে যাবে। মাকে তাক লাগিয়ে দেব, ভারী মজা হবে। বাড়িতে গেলে মা শুধু সেই গল্পই করবে দিনরাত। অপ্রত্যাশিত টাকা প্রাপ্তিতে মায়ের আনন্দোজ্জ্বল মুখখানা কল্পনা করিয়া অপু ভারী খুশি হইল। বউবাজার পোস্ট অফিস হইতে টাকাটা পাঠাইয়া দিয়া সে ভাবিল, বেশ হলো। আহা, মাকে কেউ কখনো 10 টাকার মনি অর্ডার একসঙ্গে পাঠায়নি। টাকা পেয়ে খুশি হবে। আমার তো এখন রইল 1.5 টাকা, তারপর একটা কিছু ঠিক হয়ে যাবেই। কলেজের একটি ছেলের সঙ্গে তাহার খুব বন্ধুত্ব হইয়াছে। সেও গরিব ছাত্র, ঢাকা জেলায় বাড়ি। নাম প্রণব মুখার্জি। খুব লম্বা, গৌরবর্ণ, দোহারা চেহারা, বুদ্ধি প্রজ্জ্বল দৃষ্টি। কলেজের লাইব্রেরিতে একসঙ্গে বসিয়া বই পড়িতে পড়িতে দুজনের আলাপ। এমন সব বই দুজনে লইয়া যায় যাহা সাধারণ ছাত্রেরা পড়ে না, নামও জানে না। ফার্স্ট ইয়ারের ছেলেকে মমসেন লইতে দেখিয়া প্রণব তাহার দিকে প্রথম আকৃষ্ট হয়। আলাপক্রমে বন্ধুত্বে পরিণত হইয়াছে। অপু শীঘ্রই বুঝিতে পারিল প্রণবের পড়াশোনা তাহার অপেক্ষা অনেক বেশি। অনেক গ্রন্থকারের নামও সে কখনো শোনে নাই। নিটশে, এমারসন, টুর্গেনেভ, ব্রেস্টেড। প্রণবের কথায়
সে ইহাদের বই পড়িতে আরম্ভ করিল। তাহারই উৎসাহে সে পুনরায় ধৈর্য ও অধ্যবসায়ের সহিত গীবন শুরু করিল। ইলিয়াডের অনুবাদ পড়িল। অপুর পড়াশোনার কোনো বাধাবাধি রীতি নাই। যখন যাহা ভালো লাগে, কখনো ইতিহাস, কখনো নাটক, কখনো কবিতা, কখনো প্রবন্ধ, কখনো বিজ্ঞান। প্রণব নিজে অত্যন্ত সংযমী ও শৃঙ্খলা প্রিয়। সে বলিল, ওতে কিছু হবে না, ওরকম পড়ো কেন? অপু চেষ্টা করিয়াও পড়াশোনায় শৃঙ্খলা আনিতে পারিল না। লাইব্রেরি ঘরের ছাদ পর্যন্ত উঁচু বড় বড় বইয়ে ভরা আলমারির দৃশ্য তাহাকে দিশাহারা করিয়া দেয়। সকল বইয়ে খুলিয়া দেখিতে স্বাদ যায়। গ্যাসেস অব দ্য অ্যাটমসফিয়ার, স্যার উইলিয়াম র্যামজের। সে পড়িয়া দেখিবে কি কি গ্যাস। এক্সটিংক্ট অ্যানিমেলস, রে ল্যান্ডকাস্টার, জানিবার তার ভয়ানক আগ্রহ। ওয়ার্ল্ডস অ্যারাউন্ড আস, প্রক্টর। বইখানা না পড়িলে রাত্রে ঘুম হইবে না। প্রণব হাসিয়া বলে, দূর, ও কি পড়া? তোমার তো পড়া নয়, পড়া পড়া খেলা। এত বড় লাইব্রেরি, এত বই, নক্ষত্র জগৎ হইতে শুরু করিয়া পৃথিবীর জীবজগৎ, উদ্ভিদ জগৎ, আণুবীক্ষণিক প্রাণীকুল, ইতিহাস, সব সংক্রান্ত বই। তাহার অধীর উৎসুক মন চায় এই বিশ্বের সব কথা জানিতে, বুঝিতে পারুক আর নাই পারুক, একবার বইগুলি খুলিয়া দেখিতেও স্বাদ চায়। লুপ্ত প্রাণীকুল সম্বন্ধে খানকতক ভালো বই পড়িল। অলিভার লজের পায়োনিয়ার্স অফ সায়েন্স, বড় বড় নীহারিকাদের ফটো দেখিয়া মুগ্ধ হইল। নিটসে ভালো বুঝিতে না পারিলেও 2-3খানা বই পড়িল। টুরগেনেভ একেবারে শেষ করিয়া ফেলিল। 12খানা না 16খানা বই। চোখের সামনে টুরগেনেভ এক নতুন জগৎ খুলিয়া দিয়া গেল। কি অপূর্ব হাসি অশ্রু মাখানো কল্পলোক। প্রণবের কাছে এসে সন্ধান পাইল শ্যামবাজারে এক বড় লোকের বাড়ি দরিদ্র ছাত্রদের খাইতে দেওয়া হয়। প্রণবের পরামর্শে সে ঠিকানা খুঁজিয়া সেখানে গেল। এই পর্যন্ত কখনো কিছু সে চায় নাই, কাহারও কাছে চাহিতে পারে না। আত্মমর্যাদাবোধের জন্য নহে, লাজুকতা ও আনাড়িপনার জন্য। এতদিন সেসবের দরকারও হয় নাই, কিন্তু আর যে চলে না। খুব বড় লোকের বাড়ি। দারোয়ান বলিল, কি চাই? অপু বলিল, এখানে গরিব ছেলেদের খেতে দেয়, তাই জানতে। কাকে বলবো জানো? দারোয়ান তাহাকে পাশের দিকে একটা ছোট ঘরে লইয়া গেল। ইলেকট্রিক পাখার তলায় একজন মোটা সোটা ভদ্রলোক বসিয়া বসিয়া কি লিখিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, এখানে কি দরকার আপনার? অপু সাহস সঞ্চয় করিয়া বলিল, এখানে কি পুয়ার স্টুডেন্টদের খেতে দেওয়া হয়, তাই আমি। আপনি দরখাস্ত করেছিলেন? কিসের দরখাস্ত অপু জানে না। জুন মাসে দরখাস্ত করতে হয়, আমাদের নাম্বার লিমিটেড কিনা, এখন আর খালি নেই, আবার আসছে বছর। তাছাড়া আমরা ভাবছি ওটা উঠিয়ে দেব, এস্টেট রিসিভারের হাতে যাচ্ছে, ওসব আর সুবিধা হবে না। ফিরিবার সময় গেটের বাহিরে আসিয়া অপুর মনে বড় কষ্ট হইল। কখনো সে কাহারও নিকট কিছু চায় নাই, চাহিয়া বিমুখ হইবার দুঃখ কখনো ভোগ করে নাই। চোখে তাহার প্রায় জল আসিল। পকেটে মাত্র 2 পয়সা অবশিষ্ট আছে। এই বিশাল কলিকাতা শহরে তাহাই শেষ অবলম্বন। কাহাকেই বা সে এখানে চেনে, কাহার কাছে যাইবে? অখিলবাবুর মেসে 2 মাস সে প্রথম খাইয়াছে, সেখানে যাইতে লজ্জা করে। সুরেশ্বরের নিজেরই চলে না, তাহার ওপর সে কখনো জুলুম করিতে পারিবে না। আরও কয়েকদিন কাটিয়া গেল। কোনোদিন সুরেশ্বরের মেসে একবেলা খাইয়া, কোনোদিন বা জানকীর কাছে কাটাইয়া চলিতেছিল। একদিন সারাদিন না খাওয়ার পর সে নিরুপায় হইয়া অখিলবাবুর মেসে সন্ধ্যার পর গেল। অখিলবাবু অনেকদিন পর তাহাকে পাইয়া খুব খুশি হইলেন। রাত্রে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্পগুজব করিলেন। বলি বলি করিয়াও অপু নিজের দুর্দশার কথা অখিলবাবুকে বলিতে পারিল না। তাহা হইলে হয়তো তিনি তাহাকে ছাড়িবেন না,
সেখানে থাকিতে বাধ্য করিবেন। সে জুলুম করা হয় অনর্থক। কিন্তু এদিকে আর চলে না। এক জায়গায় বই, এক জায়গায় বিছানা, কোথায় কখন রাত কাটাইবে কিছু ঠিক নাই। ইহাতে পড়াশোনা হয় না। পরীক্ষাও নিকটবর্তী। না খাইয়াই বা কয়দিন চলে। অখিলবাবুর মেস হইতে ফিরিবার পথে একটা খুব বড় বাড়ি। ফটকের কাছে মোটর গাড়ি দাঁড়াইয়া আছে। এই বাড়ির লোকে যদি ইচ্ছা করে তবে এখনই তাহার কলিকাতায় থাকার সকল ব্যবস্থা করিয়া দিতে পারে। সাহস করিয়া যদি সে বলিতে পারে তবে হয়তো এখনই হয়। একবার সে বলিয়া দেখিবে। কোথাও কিছু সুবিধা না হইলে তাহাকে বাধ্য হইয়া পড়াশোনা ছাড়িয়া দিয়া দেশে ফিরিতে হইবে। এই লাইব্রেরি, এত বই, বন্ধুবান্ধব, কলেজ সব ফেলিয়া হয়তো মনসাপোতায় গিয়া আবার পুরাতন জীবনের পুনরাবৃত্তি করিতে হইবে। পড়াশোনা তাহার কাছে একটা রোমান্স, একটা অজানা বিচিত্র জগৎ দিনে দিনে চোখের সামনে খুলিয়া যাওয়া। ইহাকে সে চায়। ইহাই এতদিন চাহিয়া আসিয়াছে। কলেজ হইতে বাহির হইয়া চাকরি, অর্থোপার্জন, এসব কথা সে কোনোদিন ভাবে নাই। তাহার মাথার মধ্যে কোনোদিন এসব সাংসারিক কথা ঢোকে নাই। সে চায় এই অজানার রোমান্স, এই বিচিত্র ভাবধারার সহিত আরও ঘনিষ্ঠ সংস্পর্শ। প্রাচীন দিনের জগৎ, অধুনা লুপ্ত অতিকায় প্রাণীদল, বিশাল শূন্যের দৃশ্য, অদৃশ্য গ্রহ নক্ষত্ররাজি, ফরাসি বিদ্রোহ, নানা কথা, এই সব ছাড়িয়া শালগ্রাম হাতে মনসাপোতায় বাড়ি বাড়ি ঠাকুর পূজা। অপুর মনে হইল এই রকমই বড় বাড়ি আছে লীলাদের, কলিকাতারই কোনো জায়গায়। অনেকদিন আগে লীলা তাহাকে বলিয়াছিল কলিকাতায় তাহাদের বাড়িতে থাকিয়া পড়িতে। সে ঠিকানা জানে না, কোথায় লীলাদের বাড়ি, কেই বা এখানে তাহাকে বলিয়া দিবে। তাহা ছাড়া সেসব আজ ৬-৭ বছরের কথা হইয়া গেল। এতদিন কি আর লীলা তাহার কথা মনে রাখিয়াছে? কোন কালে ভুলিয়া গিয়াছে? অপু ভাবিল, ঠিকানা জানলেই কি আর আমি সেখানে যেতে পারতাম? না, গিয়ে কিছু বলতে সে আমার কাজ নয়। তার উপর এই অবস্থায়, দূর, তা কখনো হয়? তাছাড়া লীলার বিয়ে থাওয়া হয়ে এতদিন সে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। সেসব কি আর আজকের কথা? ক্লাসে জানকী একদিন একটা সুবিধার কথা বলিল। সে ঝামাপুকুরে কোন ঠাকুর বাড়িতে রাত্রে খায়। সকালে কোথায় ছেলে পড়াইয়া একবেলা তাহাদের সেখানে খায়। সম্প্রতি সে বোনের বিবাহে বাড়ি যাইতেছে। ফিরিয়া না আসা পর্যন্ত অপু রাত্রে ঠাকুর বাড়িতে তাহার বদলে খাইতে পারে। বাড়ি যাইবার পূর্বে ঠাকুর বাড়ির সেবায়িতকে বলিয়া কহিয়া সে সব ব্যবস্থা করিয়া যাইবে এখন। অপু রাজি আছে? রাজি? হাতে স্বর্গ পাওয়া নিতান্ত গল্প কথা নয় তাহা হইলে। ঠাকুর বাড়ির খাওয়া নিতান্ত মন্দ নয়। অপুর কাছে তাহা খুব ভালো লাগে। আলু চালের ভাত, টক, কোনো কোনো দিন ভোগের পায়েসও পাওয়া যায়। তবে মাছ মাংসের সম্পর্ক নাই, নিরামিষ। কিন্তু এ তো আর দুবেলা নয়, শুধু রাত্রে। দিনমানটাতে বড় কষ্ট হয়। 2 পয়সার মুড়ি ও কলের জল, তবুও তো পেটটা ভরে। কলেজ হইতে বাহির হইয়া বৈকালে তাহার এত ক্ষুধা পায় যে গা ঝিমঝিম করে। পেটে যেন এক ঝাঁক বলতা হুল ফুটাইতেছে। পয়সা জুটাইতে পারিলে অপু এই সময়টা পথের ধারের দোকান হইতে 1 পয়সার ছোলা ভাজা কিনিয়া খায়। সব দিন পয়সা থাকে না। সেদিন সন্ধ্যার পরেই ঠাকুরবাড়ি চলিয়া যায়। কিন্তু ঠাকুরের আরতি শেষ না হওয়া পর্যন্ত সেখানে খাইতে দিবার নিয়ম নাই। তাও একবার নয়, 2 বার 2টি ঠাকুরের আরতি। আরতির কোনো নির্দিষ্ট সময় নাই। সেবায়িত ঠাকুরের মর্জি ও সুবিধা মতো রাত 8টাতেও হয়, 9টাতেও হয়, 10টাতেও হয়, আবার এক একদিন সন্ধ্যার পরেই হয়। কলেজে যাইতে সেদিন মুরারি বলিল, সিসিবি এর ক্লাসে কেউ যেও না, আমরা সব স্ট্রাইক করেছি। অপু বিস্ময়ের সুরে বলিল, কেন, কি করেছে সিসিবি? মুরারি হাসিয়া বলিল, করেনি কিছু,
পড়া জিজ্ঞেস করবে বলেছে, রোমের হিস্ট্রির। এক পাতাও পড়িনি। না পারলে বকুনি দেবে কীরকম জানো তো। গজেন বলিল, আমার তো আরও মুশকিল, রোমের হিস্ট্রির বই যে আমি কিনিনি। মনমথ আগে সেন্ট জেভিয়ারে পড়িত। সে বিলাতি নাচের ভঙ্গিতে হাত লম্বা করিয়া বার কয়েক পাক খাইয়া একটা ইংরেজি গানের চরণ বার দুই গাহিল। অপু বলিল, কিন্তু পার্সেন্টেজ যাবে যে। প্রতুল বলিল, ভারী একদিনের পার্সেন্টেজ, তা আমি ক্লাসের নাম প্রেজেন্ট করেও পালিয়ে আসতে পারি, সে তো আর তুমি পারবে না। অপু বলিল, খুব পারি, পারবো না কেন? প্রতুল বলিল, সে তোমার কাজ নয়, সিসিবি এর চোখে ভারী ইয়ে। আমরা বলে তাই এক একদিন সর্ষে ফুল দেখি, তা তুমি পারো পালিয়ে আসতে? এক্ষুনি দেখো সবাই দাঁড়িয়ে, পারি কি না পারি, কিন্তু যদি পারি খাওয়াতে হবে বলে দিলাম। অপু উৎসাহে সিঁড়ি ভাঙিয়া ওপরে উঠিয়া গেল। গজেন বলিল, কেন ওকে আবার ওসব শেখাচ্ছিস? শেখাচ্ছিস মানে? বাজা মাঝখানা উল্টে খেতে জানে না, ভারী সাধু। মুরারি বলিল, না না, তোমরা জানো না, অপূর্ব ভারী পিওর স্পিরিট। সেদিন হ্যাঁ হ্যাঁ জানি, ওরকম সুন্দর চেহারা থাকলে আমাদেরও কত সার্টিফিকেট আসতো। বাহ বাহ, বঙ্কিমবাবু কি আর সাদে সুন্দর মুখের গুণ গেয়ে গেছেন? কি বাজে বকছিস প্রতুল, দিন দিন ভারী ইতর হয়ে উঠছিস কিন্তু। প্রিন্সিপালের গাড়ি কলেজের সামনে আসিয়া লাগাতে যে যেদিকে সুবিধা পাইল সরিয়া পড়িল। মিস্টার বসুর ক্লাসে নামটা প্রেজেন্ট করিয়াই আজ অপু পলাইবার পথ খুঁজিতে লাগিল। বাঁ দিকের দরজাটা একদম খোলা, প্রফেসরের চোখের অন্য দিকে। সুযোগ খুঁজিতে খুঁজিতে প্রফেসরের চোখ আবার তাহার দিকে পড়িল। কাজেই খানিকক্ষণ ভালো মানুষের মতো নিরীহ মুখে বসিয়া থাকিতে বাধ্য হইল। এইবার একবার অন্যদিকেই চোখ পড়িলেই হয়। হঠাৎ প্রফেসর তাহাকেই প্রশ্ন করিলেন, ওয়াজ মেরিয়াস জাস্টিফাইড ইন হিজ অ্যাকশন? সর্বনাশ, মেরিয়াসকে? একদিনও সে যে রোমের ইতিহাসের লেকচার শোনে নাই। উত্তর না পাইয়া প্রফেসর অন্য একটা প্রশ্ন করিলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ সুলাস? অপু বিপন্ন মুখে কড়িকাঠের দিকে চোখ তুলিয়া দাঁড়াইয়া রহিল। রাস্কেল মণিলালটা মুখে কাপড় গুজিয়া খিলখিল করিয়া হাসিতেছে। প্রফেসর বিরক্ত হইয়া অন্যদিকে মুখ ফিরাইলেন। ইউ দেয়ার, ইউ বিহাইন্ড দ্য পিলার। এবার মণিলালের পালা। সে থামের আড়ালে সরিয়া বসিবার বৃথা চেষ্টা হইতে বিরত হইয়া উঠিয়া দাঁড়াইল। দেখা গেল সুল্লা বা মেরিয়াসের সম্বন্ধে অপুর সহিত তাহার মতের কোনো পার্থক্য নাই, সমানই নির্বিকার। মণিলালের দুর্গতিতে অপু খুব খুশি হইয়া পাশের ছেলেকে আঙুলের খোঁচা দিয়া ফিসফিস করিয়া বলিল, রাইটলি সার্ভড। ভারী হাসি হচ্ছিল। চুপ চুপ, এখনই আবার এদিকে চাইবে সিসিবি কথা শুনলে। এবার আমি সোজা। পিছন হইতে নৃপেন ব্যস্ত স্বরে বলিল, এইবার আমায় জিজ্ঞেস করবে, ডেটটা ভাই দে না শিগগির বলে, শিগগির। অপুর পাশের ছেলেটি বলিল, কে কাকে ডেট বলে দাদা? মেরিভেল পুলারের বইয়ের রং কেমন এখনো চাক্ষুষ দেখিনি, কেটে পড়ো না সোজা। অপু খানিকক্ষণ হইতেই প্রফেসরের দৃষ্টির গতি এক মনে লক্ষ্য করিতেছিল। সে বুঝিতে পারিল ও কোণ হইতে একবার এদিকে ফিরিলে পালানো অসম্ভব হইবে, কারণ এদিকে এখনো অনেক ছেলেকে প্রশ্ন করিতে বাকি। এই সুবর্ণ সুযোগ বিলম্ব করিলে। দু একবার উসখুস করিয়া একবার এদিক ওদিক চাহিয়া অপু সাঁ করিয়া খোলা দরজা দিয়া বাহির হইয়া পড়িল। পিছু পিছু হরিদাস, অল্প পরেই নৃপেন। তিনজনেই ওপরের বারান্দাতে বিন্দুমাত্র বিলম্ব না করিয়া তরতর করিয়া সিঁড়ি বাহিয়া একেবারে একতলায় নামিয়া আসিল। অপু পিছন ফিরিয়া সঙ্গীতের দিকে চাহিয়া হাসিয়া বলিল, আর একটু হলেই। নৃপেন বলিল, আমাকে তো মিনিট 2 দেরি, কাল হয়েছে কি বুঝলে? অপু বলিল, যাক, এখানে আর দাঁড়িয়ে খোঁজ গল্প করার কোনো দরকার দেখছি নে। এখনই প্রিন্সিপাল নেমে আসবেন, গাড়ি লাগিয়েছে দরজায়, কমন রুমে বরং এসো। একটু পরে সকলে বাহির হইয়া পড়িল। আজ আর ক্লাস ছিল না। কে গ্রাহ্য করে বুড়ো সিসিবি ও তাহার রোমের ইতিহাসের যত বাজে প্রশ্ন? অপু কিন্তু কিছু নিরাশ হইল।
ক্লাস হইতে পালাইতে পারিলে প্রতুলের দল খাওয়াইবে বলিয়াছিল, কিন্তু লাইব্রেরিয়ানের কাছে জিজ্ঞাসা করিয়া জানিল তাহারা অনেকক্ষণ চলিয়া গিয়াছে। কোন সকালে 2 পয়সার মুড়ি ও 1 পয়সার ফুলুরি খাইয়া বাহির হইয়াছে। পেট যেন দাউ দাউ জ্বলিতেছিল। কিছু খাইতে পারিলে হইত। ক্লাসে এতক্ষণ বেশ ছিল, বুঝিতে পারে নাই। বাহিরে আসিয়া ক্ষুধার যন্ত্রণায় প্রবল হইয়া উঠিল। এদিকে পকেটে একটাও পয়সা নাই। সে ভাবিল, ওরা আচ্ছা তো বললে খাওয়াবো, তাই তো আমি পালাতে গেলাম। নিজেরা এদিকে সরে পড়েছে কোন কালে। এখন কিছু খেলে তবুও রাত অবধি থাকা যেত। আজ সোমবার, 8টার মধ্যে আরতি হয়ে যাবে। খিদে যা পেয়েছে। এ ধরনের কষ্ট করিতে অপু কখনো অভ্যস্ত নয়। বাড়ির এক ছেলে, চিরকাল বাপ মায়ের আদরে কাটাইয়াছে। শহরে বড় লোকের বাড়িতে অন্ন কষ্ট থাকিলেও খাওয়ার কষ্টটা অন্তত ছিল না। তাছাড়া সেখানে মাথার ওপর ছিল মা। সকল আপদ বিপদে সর্বজয়া ডানা মেলিয়া ছেলেকে আড়াল করিয়া রাখিতে প্রাণপণ করিত। কোনো কিছু আঁচ লাগিতে দিত না। দেওয়ানপুরে স্কলারশিপের টাকার বালক বুদ্ধিতে যথেষ্ট শৌখিনতা করিয়াছে। খাইয়াছে, খাওয়াইয়াছে, ভালো ভালো জামাকাপড় পরিয়াছে। তখন সেসব জিনিস সস্তাও ছিল। কিন্তু শীঘ্রই অপু বুঝিল কলিকাতা দেওয়ানপুর নয়। এখানে কেহ কাহাকেও পোছে না। ইউরোপে যুদ্ধ বাঁধিয়া গত কয়েক মাসের মধ্যে কাপড়ের দাম এত চড়িয়াছে যে কাপড় আর কেনা যায় না। ভালো কাপড় তাহার মোটে আছে একখানা, একটি টুইল শার্ট সম্বল। ছেলেবেলা হইতেই ময়লা কাপড় পরিতে সে ভালোবাসে না। 2-3 দিন অন্তর সাবান দিয়া কাপড় কাচিয়া শুকাইলে তবে তাহাই পরিয়া বাহির হইতে পারে। সব দিন কাপড় ঠিক সময় শুকায় না। কাপড় কাচিবার পরিশ্রমে একদিন আবার ক্ষুধা এত বেশি পায় যে মাত্র 2 পয়সার খাবারে কিছুই হয় না। ক্লাসের লেকচার শুনিতে বসিয়া মাথা যেন হঠাৎ শোলার মতো হালকা বোধ হয়। এদিকে থাকার কষ্টও খুব। সুরেশ্বর MA পরীক্ষা দিয়া বাড়ি চলিয়া গিয়াছে। তাহার মেসে আর থাকিবার সুবিধা নাই। যাইবার আগে সুরেশ্বর একটা ঔষধের কারখানার ওপরে একটা ছোট ঘরে তাহার থাকিবার স্থান ঠিক করিয়া দিয়া গিয়াছে। ওই কারখানায় সুরেশ্বরের জানাশোনা একজন লোক কাজ করে ও রাত্রে ওপরের ঘরটাতে থাকে। ঠিক হইয়াছে, যতদিন কিছু একটা সুবিধা না হইতেছে ততদিন অপু ওই ঘরটাতে লোকটার সঙ্গে থাকিবে। ঘরটা একে ছোট, তাহার ওপর অর্ধেকটা ভর্তি ঔষধ বোঝাই প্যাক বাক্সে। রাশিকৃত জঞ্জাল বাক্সগুলির পিছনে জমানো, কেমন একটা গন্ধ। নেংটি ইঁদুরের উৎপাতে কাপড় চোপড় রাখিবার জো নাই। অপুর একমাত্র টুইল শার্টটার 2 জায়গায় কাটিয়া ফুটা করিয়া দিয়াছে। রাত্রে ঘরময় আরশোলার উৎপাত। ঘরের সে লোকটা যেমন নোংরা তেমনি তামাক প্রিয়। রাত্রে উঠিয়া অন্তত 3 বার তামাক সাজিয়া খায়। তাহার কাশির শব্দে ঘুম হওয়া দেয়। ঘরের কোণে তামাকের গুল রাশিকৃত করিয়া রাখিয়া দেয়। অপু নিজে 2 পরিষ্কার করিয়াছিল। এক টুকরা রবারের ফিতার মতোই ঘরের নোংরামিটা স্থিতিস্থাপক। পূর্বাবস্থায় ফিরিতে এতটুকু দেরি হয় না। খাওয়া পড়া থাকিবার কষ্ট অপু কখনো করে নাই। বিশেষ করিয়া একলা জুজিতে হইতেছে বলিয়া কষ্ট আরও বেশি। অন্যমনস্কভাবে যাইতে যাইতে সে কৃষ্ণদাস পালের মূর্তির মোড়ে আসিল। যুদ্ধের নূতন খবর বাহির হইয়াছে বলিয়া কাগজওয়ালা হাঁকিতেছে। শিয়ালদার একটা ট্রাম হইতে লোকজন নামা উঠা করিতেছে। একটি চোখে চশমার তরুণ যুবকের দিকে একবার চাহিয়াই মনে হইল চেনা চেনা মুখ। একটু পরে সেও অপুর দিকে চাহিতে 2 জনে চোখাচোখি হইল। এবার অপু চিনিয়াছে, সুরেশ দা। নিশ্চিন্দিপুরের বাড়ির পাশের সেই পৌর ভিটার মালিক নীলমণি জ্যাঠামশায়ের ছেলে সুরেশ। সুরেশও চিনিয়াছিল। অপু তাড়াতাড়ি কাছে গিয়া হাসি মুখে বলিল, সুরেশ দা যেবার দুর্গা মারা যায় সে বৎসর শীতকালে ইহারা যা কয়েক মাসের জন্য দেশে গিয়াছিল তাহার পর
আর কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। সুরেশ আকৃতিতে যুবক হইয়া উঠিয়াছে, দীর্ঘ সবল দেহ, সুগঠিত হাত পা, বাল্যের সে চেহারার অনেক পরিবর্তন হইয়াছে। সুরেশ সহজ সুরেই বলিল, আরে অপূর্ব, এখানে কোথা থেকে? সুরেশের খাঁটি শহুরে গলার সুরে ও উচ্চারণ ভঙ্গিতে অপু একটু ভয় খাইয়া গেল। সুরেশ বলিল, তারপর এখানে কি চাকরি টাকরি করা হচ্ছে? না, আমি যে পড়ি ফার্স্ট ইয়ারে রিপনে। তাই নাকি? তা এখন যাওয়া হচ্ছে কোথায়? অপু সে কথার কোনো উত্তর না দিয়া আগ্রহের সুরে বলিল, জেঠিমা কোথায়? এখানেই, শ্যামবাজারে, আমাদের বাড়ি কেনা হয়েছে সেখানে। সুরেশের সহিত সাক্ষাতে অপু ভারী খুশি হইয়াছিল। তাহাদের বাড়ির পাশের যে পোড়ো ভিটার বনঝোপের সহিত তাহার ও দিদি দুর্গার আবাল্য অতিমধুর পরিচয়, সেই ভিটারই লোক ইহারা। যদিও কখনো সেখানে ইহারা বাস করে নাই, শহরে শহরেই ঘোরে, তবুও তো সে ভিটারই লোক। তাহা ছাড়া 10 রাত্রির জ্ঞাতি, অতি আপনার জন। অপু বলিল, অতসিদি এখানে আছে? সুনীল? সুনীল কি পড়ে? এবার 2nd ক্লাসে উঠেছে। আচ্ছা, যাই তাহলে, আমার ট্রাম আসছে। সুরেশের সুরে কোনো আগ্রহ বা আন্তরিকতা ছিল না। সে এমন সহজ সুরে কথা বলিতেছিল যেন অপুর সঙ্গে তাহার 2 বেলা দেখা হয়। অপু কিন্তু নিজের আগ্রহ লইয়া এত ব্যস্ত ছিল যে সুরেশের কথাবার্তার সে দিকটা তাহার কাছে ধরা পড়িল না। আপনি কি করেন সুরেশদা? মেডিকেল কলেজে পড়ি, এবার 3rd ইয়ার। আপনাদের ওখানে একদিন যাব সুরেশদা, জেঠিমার সঙ্গে দেখা করে আসব। সুরেশ ট্রামের পাদানিতে পা দিয়া উঠিতে উঠিতে অনাসক্ত সুরে বলিল, বেশ বেশ, আমি আসি এখন। এতদিন পরে সুরেশদার সহিত দেখা হওয়াতে অপুর মনে এমন বিস্ময় ও আনন্দ হইয়াছিল যে ট্রামটা ছাড়িয়া দিলে তাহার মনে পড়িল, সুরেশদার বাড়ির ঠিকানাটা তো জিজ্ঞাসা করা হয় নাই। সে চলন্ত ট্রামের পাশে ছুটিতে ছুটিতে জিজ্ঞাসা করিল, আপনাদের বাড়ির ঠিকানাটা? ও সুরেশদা, ঠিকানাটা যে? সুরেশ মুখ বাড়াইয়া বলিল, 24-এর 2C, বিশ্বকোষ লেন, শ্যামবাজার। পরের রবিবার সকালে স্নান করিয়া অপু শ্যামবাজারে সুরেশদার ওখানে যাইবার জন্য বাহির হইল। আগের দিন টুইল শার্টটা ও কাপড়খানা সাবান দিয়া কাচিয়া শুকাইয়া লইয়াছিল। জুতার শোচনীয় দুরবস্থা ঢাকিবার জন্য একটি পরিচিত মেসে এক সহপাঠীর নিকট হইতে জুতার কালি চাহিয়া নিজে বুরুষ করিয়া লইল। সেখানে অতসিদি ইত্যাদি রহিয়াছেন। দিনহীন বেশি কি যাওয়া চলে? ঠিকানা খুঁজিয়া বাহির করিতে দেরি হইল না। ছোটোখাটো দোতলা বাড়ি, আধুনিক ধরনের তৈয়ারি, ইলেকট্রিক লাইট আছে, বাহিরে বৈঠকখানা, পাশেই দোতলায় উঠিবার সিঁড়ি। সুরেশ বাড়ি ছিল না, ঝিয়ের কাছে সে পরিচয় দিতে পারিল না। বৈঠকখানায় তাহাকে লইয়া বসাইয়া ঝি চলিয়া গেল। ঘড়ি, ক্যালেন্ডার, একটা পুরনো রোল টপ ডেস্ক, খানকতক চেয়ার। ভারী সুন্দর বাড়ি তো। এত আপনার জনের কলিকাতায় এরকম বাড়ি আছে, ইহাতে অপু মনে মনে একটু গর্ব ও আনন্দ অনুভব করিল। টেবিলে একখানা সেদিনের অমৃতবাজার পড়িয়াছিল। উল্টাইয়া পাল্টাইয়া যুদ্ধের খবর পড়িতে লাগিল। অনেক বেলায় সুরেশ আসিল। তাহাকে দেখিয়া বলিল, এই যে অপূর্ব, কখন এলে? অপু হাসি মুখে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আসুন সুরেশদা, আমি আমি অনেকক্ষণ ধরে। বেশ বাড়িটা তো আপনাদের। এটা আমার বড় মামা, যিনি পাটনার উকিল, তিনি কিনেছেন। তারা তো কেউ থাকেন না, আমরাই থাকি। বসো, আমি আসি বাড়ির মধ্যে থেকে। অপু মনে মনে ভাবিল, এবার সুরেশদা বাড়ির ভেতর গিয়ে বললেই জেঠিমা ডেকে পাঠাবে, এখানে খেতে বলবে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে সুরেশ বাড়ির ভিতর হইতে বাহির হইল না। সে যখন পুনরায় আসিল তখন 12টা বাজিয়া গিয়াছে। চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া নিশ্চিন্ত সুরে বলিল, তারপর? বলিয়াই খবরের কাগজখানা হাতে তুলিয়া চোখ বুলাইতে লাগিল। অপু দেখিল সুরেশ পান চিবাইতেছে।
খাওয়ার আগে এত বেলায় পান খাওয়া অভ্যাস, নাকি খাওয়া হইয়া গেল? 2-4টা প্রশ্নের জবাব দিতে ও খবরের কাগজ পড়িতে পড়িতে 1টা বাজিল। সুরেশের চোখ ঘুমে বুঝিয়া আসিতেছিল। সে হঠাৎ কাগজখানা টেবিলে রাখিয়া দিয়া চেয়ার হইতে উঠিয়া পড়িয়া বলিল, তুমি না হয় বসে কাগজ পড়ো, আমি একটুখানি শুয়ে নি। একটা ডাব খাবে? ডাব খাইবে কীরকম এত বেলায়, এ অবস্থায়? অপু ভালো বুঝিতে না পারিয়া বলিল, ডাব না থাক, এত বেলায় না। সেই যে সুরেশ বাড়ি ঢুকিল, 1টা, 2টা, 2:30, আর দেখা নাই। এহারা কত বেলায় খায়? রবিবার বলিয়া বুঝি এত দেরি? কিন্তু যখন 3টা বাজিয়া গেল, তখন অপুর মনে হইল কোথাও কিছু ভুল হইয়াছে নিশ্চয়। হয় সেই ভুল বুঝিয়াছে, না হয় উহারা ভুল করিয়াছে। তাহার এত ক্ষুধা পাইয়াছিল যে সে আর বসিতে পারিতেছে না, উঠিবে কিনা ভাবিতেছে। এমন সময় সুরেশের ছোট ভাই সুনীল বাড়ির ভিতর হইতে বাহিরে আসিল। অপু ডাকিবার পূর্বেই সে সাইকেল লইয়া বাড়ির বাহিরে কোথায় চলিয়া গেল। সেই সুনীল, যাহাকে সঙ্গে লইয়া নিমন্ত্রণে ছাদা বাঁধিবার দরুন জেঠিমা তাহাকে ফলারে বামুনের ছেলে বলিয়াছিলেন। ইহাদের যে এতদিন পর আবার দেখিতে পাওয়া যাইবে, তাহা যেন অপু ভাবে নাই। সুনীলকে দেখিয়া তাহার বিস্ময় ও আনন্দ দুই হইল। এ যেন কেমন একটা, ঠিক বুঝানো যায় না। ইহাদের সঙ্গে দেখা করিতে আসিবার মূলে অপুর কোনো স্বার্থসিদ্ধি বা সুযোগ সন্ধানের উদ্দেশ্য ছিল না, বা ইহা যে নিতান্ত গায়ে পড়িয়া আলাপ জমাইবার মতো দেখাইতেছে, একবারও সে কথা তাহার মনে উদয় হয় নাই। এখানে তাহার আসিবার মূলে সেই বিস্ময়ের ভাব, যাহা তাহার জন্মগত। কে আবার জানিত, খাস কলিকাতা শহরে এতদিন পরে নিশ্চিন্দিপুরের বাড়ির পাশের পুরো ভিটাটার ছেলেমেয়েদের সঙ্গে দেখা হইয়া যাইবে। এই ঘটনাটুকু তাহাকে মুগ্ধ করিবার পক্ষে যথেষ্ট। এ যেন জীবনের কোন অপরিচিত বাঁকে পত্রপুষ্পে সজ্জিত অজানা কোন কুঞ্জবন। বাঁকের মোড়ে ইহাদের অস্তিত্ব যেন সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিস্ময় মনের অতি উচ্চ ভাব, এবং উচ্চ বলিয়াই সহজলভ্য নয়। সত্যকার বিস্ময়ের স্থান অনেক ওপরে। বুদ্ধি যার খুব প্রশস্ত ও উদার, মন সবসময় সতর্ক, নূতন ছবি নূতন ভাব গ্রহণ করিবার ক্ষমতা রাখে, সেই প্রকৃত বিস্ময় রসকে ভোগ করিতে পারে। যাদের মনের যন্ত্র অলস, মিনমিনে, পরিপূর্ণ উদার বিস্ময়ের মতো উচ্চ মনোভাব তাদের অপরিচিত থাকিয়া যায়। বিস্ময়কে যাহারা বলিয়াছেন মাদার অফ ফিলোসফি, তাহারা একটু কম বলেন। বিস্ময়ই আসল ফিলোসফি, বাকিটা তাহার অর্থসঙ্গতি মাত্র। 3টার পর সুরেশ বাহির হইয়া আসিল। সে হাই তুলিয়া বলিল, কাল রাত্রে ছিল নাইট ডিউটি, চোখ মোটে বোঝেনি, তাই একটু গড়িয়ে নিলাম। চলো, মাঠে ক্যালকাটা টিমের হকি খেলা আছে, একটু দেখে আসা যাক। অপু মনে মনে সুরেশদাকে ঘুমের জন্য অপরাধী ঠাউর করিবার জন্য লজ্জিত হইল। সারা রাত কাল বেচারি ঘুমায় নাই, তাহার ঘুম আসা সম্পূর্ণ স্বাভাবিকই তো। সে বলিল, আমি আর মাঠে যাব না সুরেশদা, কাল এক্সামিন আছে, পড়া তৈরি হয়নি মোটে, আমি যাই। জেঠিমার সঙ্গে একবার দেখা করে গেলে হতো। সুরেশ বলিল, হ্যাঁ হ্যাঁ, বেশ তো, এসো না। অপু সুরেশের সঙ্গে সংকুচিতভাবে বাড়ির মধ্যে ঢুকিল। সুরেশের মা ঘরের মধ্যে বসিয়াছিলেন। সুরেশ গিয়া বলিল, এই সেই অপূর্ব মা, নিশ্চিন্দিপুরের হরিকাকার ছেলে, তোমার সঙ্গে দেখা করতে এসেছে। অপূর্ব পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। সুরেশের কথার ভাবে তাহার মনে হইল, সে যে এতক্ষণ আসিয়া বাইরের ঘরে বসিয়া আছে, সে কথা সুরেশদা বাড়ির মধ্যে আদৌ বলে নাই। জেঠিমার মাথার চুল অনেক পাকিয়া গিয়াছে বলিয়া অপুর মনে হইল। অপুর প্রণামের উত্তরে তিনি বলিলেন, এসো এসো, থাক থাক, কলকাতায় কি করো? অপু ইতিপূর্বে কখনো জেঠিমার সম্মুখে কথা বলিতে পারিত না। গম্ভীর ও গর্বিত চালচলনের জন্য
জেঠিমাকে সে ভয় করিত। আনাড়ি ও অগোছালো সুরে বলিল, এই এখানে পড়ি, কলেজে পড়ি। জেঠিমা যেন একটু বিস্মিত হইলেন, বলিলেন, কলেজে পড়ো? ম্যাট্রিক পাস দিয়েছ? 8 বছর ম্যাট্রিক পাস করেছি। তোমার বাবা কোথায়? তোমরা তো সেই কাশি চলে গিয়েছিলে না? বাবা তো নেই, তিনি তো কাশিতেই। তারপর অপু সংক্ষেপে বলিল সব কথা। এই সময়ে পাশের ঘর হইতে একটি 22-23 বছরের তরুণী এ ঘরে ঢুকিতেই অপু বলিয়া উঠিল, অতসীদি না? অতসী অনেক বড় হইয়াছে, তাহাকে চেনা যায় না। সে অপুকে চিনিতে পারিল, বলিল, অপূর্ব কখন এলে? আর একটি মেয়ে ও ঘর হইতে আসিয়া দোরের কাছে দাঁড়াইল। 15-16 বৎসর বয়স হইবে, বেশ সুশ্রী, বড় বড় চোখ। কথা বলিতে বলিতে সেদিকে চোখ পড়াতে অপু দেখিল মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া আছে। খানিকটা পরে অতসী বলিল, মণি, দেখে এসো তো দিদি, কুর্সি কাটাগুলো ও ঘরের বিছানায় ফেলে এসেছি কিনা। মেয়েটি চলিয়া গেল এবং একটু পরেই আবার দুয়ারের কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, না বর্দি, দেখলাম না তো। জেঠিমা অল্প 2-4টার কথার পরই কোথায় উঠিয়া গেলেন। অতসী অনেকক্ষণ কথাবার্তা কহিল, অনেক জিজ্ঞাসাবাদ করিল, তারপর সেও চলিয়া গেল। অপু ভাবিতেছিল এবারে সে উঠিবে কিনা। কেহই ঘরে নাই। এই সময় ওঠাটা কি উচিত হইবে? ক্ষুধা একবার উঠিয়া পড়িয়া গিয়াছে, এখন ক্ষুধা আর নাই, তবে গা ঝিমঝিম করিতেছে। যাওয়ার কথা কাহাকেও ডাকিয়া বলিয়া যাইবে? দোরের কাছে গিয়া সে দেখিল সেই মেয়েটি বারান্দা দিয়া ও ঘর হইতে বাহির হইয়া সিঁড়ির দিকে যাইতেছে। আর কেহ কোথাও নাই। তাহাকেই না বলিলে চলে না। উদ্দেশ্যে ডাকিয়া বলিল, এই গিয়ে, আমি যাচ্ছি, আমার আবার কাজ। মেয়েটি তাহার দিকে ফিরিয়া বলিল, চলে যাবেন? দাঁড়ান, পিসিমাকে ডাকি, চা খেয়েছেন? অপু বলিল, চা তা থাক, বরং অন্য একদিন। মেয়েটি বলিল, বসুন বসুন, দাঁড়ান, চা আনি, পিসিমাকে ডাকি, দাঁড়ান। কিন্তু খানিকটা পরে মেয়েটি এক পেয়ালা চা ও একটা প্লেটে কিছু হালুয়া আনিয়া তাহার সামনে বসিল। অপু ক্ষুধার মুখে হালুয়াটুকু গোগ্রাসে গিলিল। গরম চা খাইতে গিয়া প্রথম চুমুকে মুখ পুড়াইয়া ফেলিয়া ঢালিয়া ঢালিয়া খাইতে লাগিল। মেয়েটি বলিল, আপনি বুঝি ওদের খুঁড়তো ভাই? থাক, প্লেটটা এখানেই, আর একটু হালুয়া আনবো? হালুয়া না, তেমন খিদে নেই। হ্যাঁ, সুরেশদার বাবা আমার জ্যাঠামশাই হতেন, জ্ঞাতি সম্পর্ক। এই সময় অতসী ঘরে ঢোকাতে মেয়েটি চায়ের বাটি ও প্লেট লইয়া চলিয়া গেল। জেঠিমা আর আসিলেন না। অপু অতসীর কাছে বিদায় লইয়া চলিয়া গেল। সন্ধ্যার পরে ঠাকুরবাড়িতে খাইয়া অনেক রাত্রে সে নিজের থাকিবার স্থানে ফিরিয়া দেখিল আজও একজন লোক সেখানে রাত্রের জন্য আশ্রয় লইয়াছে। মাঝে মাঝে এরকম আসে। কারখানার লোকের 2-1 আত্মীয় স্বজন মাঝে মাঝে আসে ও 2-4 দিন থাকিয়া যায়। একে ছোট ঘর, থাকিবার কষ্ট, তাহাতে লোক বাড়িলে এইটুকু ঘরের মধ্যে তিষ্ঠানো দায় হইয়া উঠে। লোকটার পরনের কাপড় এমন ময়লা যে ঘরের বাতাসে একটা অপ্রীতিকর গন্ধ। অপু সব সহ্য করিতে পারে। এক ঘরে এ ধরনের নোংরা স্বভাবের লোকের ভিড়ের মধ্যে শুইতে পারে না। জীবনে কখনো সে তা করে নাই। ইহা তাহার অসহ্য। কোথায় রাত্রে আসিয়া নির্জনে একটু পড়াশোনা করিবে? না, ইহাদের বকবকের চোটে সে ঘর ছাড়িয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। নতুন লোকটি বড় বাজারের আলু পোস্তায় আলুর চালান লইয়া আসে, হুগলি জেলার কোন জায়গা হইতে। অপু জানে, আরও একবার আসিয়াছিল। লোকটি বলিল, কোথায় যান ও মশাই, আবার বেরোন নাকি? অপু বলিল, এইখানটাতে দাঁড়িয়ে, বেজায় গরম আজ। একটু পরে লোকটা বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিছানাটা কি মহাশয়ের? আসুন আসুন, সরিয়ে নেন একটু। হুকোর জলটা গেল গড়িয়ে পড়ে, দুধ তোর না।
অপু বিছানা সরাইয়া পুনরায় বাহিরে আসিল। সে কি বলিবে? এখানে তাহার কি জোর খাটে? উহারাই উপরোধে পড়িয়া দয়া করিয়া থাকিতে দিয়াছে এখানে। মুখে কিছু না বলিলেও অপু অন্যদিন হয়তো মনে মনে বিরক্ত হইত, কিন্তু আজ সে সম্পূর্ণ অন্যমনস্ক ছিল। বাহিরের বারান্দায় জীর্ণ কাঠের রেলিং ধরিয়া অন্ধকারের দিকে চাহিয়া ভাবিতেছিল, সুরেশ দাদের কেমন চমৎকার বাড়ি কলিকাতায়, ইলেকট্রিক পাখা, আলো, ঘরগুলি কেমন সাজানো, মেয়েটির কেমন সুন্দর কাপড় পরনে। 4টা না বাজিতে চা, জল খাবার, চারিদিকে যেন লক্ষ্মীশ্রী, কিছুরই অভাব নাই। তাহাদেরই যে কি হইয়াছে, কোথায় মা আছে একটেরে পড়িয়া। কলিকাতা শহরে এরকম ছন্নছাড়া অবস্থায় সে পথে পথে ঘুরিয়া বেড়াইতেছে। পেট পুড়িয়া আহার জোটে না, পরনে নাই কাপড়। দিন 3 পরে জগদ্ধাত্রী পূজা। কলিকাতায় এত উৎসব জগদ্ধাত্রী পূজায়, তা সে জানিত না। দেশে কখনো এ পূজা কোথাও হইত না, অন্য কোথাও দেখে নাই। গলিতে গলিতে সর্বত্র উৎসবের নহবত বাজিতেছে। কত দুয়ারের পাশে কলা গাছ বসানো, দেবদারুর পাতার মালা টাঙানো। কাঠের কারখানার পাশের গলিটার মধ্যে একজন বড়লোকের বাড়িতে পূজা। সন্ধ্যার সময় নিমন্ত্রিত ভদ্রলোকেরা সারি বাঁধিয়া বাড়িটার মধ্যে ঢুকিতেছে। অপু ভাবিল, সেও যদি যায়। কতকাল নিমন্ত্রণ খায় নাই, কে তাহাকে চিনিবে? খুব লোভও হইল, ভয়ও হইল।